আপনাদের মাধ্যমে দেশের সম্মানিত সমস্ত নাগরিকদের বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে মূলত আমি আপনাদের আহ্বান করেছি, যেটা আমাদের বর্তমানে সবচেয়ে বার্নিং টপিক, বিশেষ করে বাংলার মানুষকে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলো চক্রান্তে লিপ্ত হয়ে অকাপ সংক্রান্ত ভুল তথ্য মানুষকে পরিবেশন করে বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল পার্টিকে কালিকামুক্ত করতে চাইছে। আমি সেই ব্যাপারে ডিটেলস আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে তথ্য সহকারে কিছু তথ্য তুলে দিতে চাইছি। বিরোধী শক্তিগুলো বলছে, অকাপ নিয়ে যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী প্রথম, দেশের একমাত্র প্রথম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, অকাপ নিয়ে, অকাপ হচ্ছে মুসলমানের আবেগের সবচেয়ে প্রাণপ্রিয় সম্পদ, অকাপ সম্পদ। এই সম্পদ এত স্থাবর এবং আস্থাবর সম্পত্তি রয়েছে, যেটা বকলমে দখল করার জন্য কেন্দ্রে বিজেপি সরকার চক্রান্তে লিপ্ত হয়েছে এবং চক্রান্তে লিপ্ত হওয়ার কারণে 1995 সালে অকাপ অ্যামেন্ডমেন্ট আইনকে পরিবর্তন করে তারা অকাপ নতুনভাবে অকাপ 2025 সালে অকাপ অ্যামেন্ডমেন্ট করে একটা নতুন আইন তারা এনেছে। এবং যখন এটা এনেছে, নিশ্চিতভাবে বিজেপি কেন্দ্রীয় সরকার মুসলমানের ভালোর জন্য আনেনি, মুসলমানের সম্পদগুলো ভোগ দখল করার চক্রান্তেই মোদিবাবু এই 2025 অ্যামেন্ডমেন্ট অকাপ বিলটি উনি এনেছেন। এবং এই ব্যাপারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম থেকে বলছেন যে বাংলার বুকে অকাপ নিয়ে এখানকার মানুষকে কোনো চিন্তা করতে হবে না, আমার সরকার যা যা পদক্ষেপ গ্রহণ করার আমার সরকার করবে। পশ্চিমবঙ্গ সরকার অকাপ এই নতুন অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে যেখানে যা করার আমাদের সরকার করবে। বাংলার মানুষকে বারবার আশ্বস্ত করেছেন, তবুও তৃণমূল বিরোধী যে সমস্ত শক্তিগুলো যারা বিজেপির তামাক খেয়ে বিজেপির হাতকে শক্ত করতে চাইছে, মুসলমান ভোট বিভাজনের চক্রান্তে লিপ্ত হয়েছে, অকাপ নিয়ে তারা বারবার মানুষের সামনে ভুল তথ্য পরিবেশন করছে। আপনারা নিশ্চিতভাবে জানেন যে 8ই আগস্ট প্রথম পার্লামেন্টে অকাপ বিলটি আমাদের কেন্দ্রে বিজেপি সরকার উত্থাপন করে। প্রথম তৃণমূল কংগ্রেস এই বিলের বিরোধিতা করে। তৃণমূল কংগ্রেস বলে এই বিল মুসলিম ভাবাবেগে আঘাত হানবে, মুসলমানের অকাপ প্রপার্টিতে তারা কেন্দ্রীয় সরকার বকলমে দখল করতে চাইছে। তীব্র আমরা প্রথমে বিরোধিতা করি। আমাদের বিরোধিতার ফলে আপনারা দেখেছেন যে এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার, ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভা বিশেষ অধিবেশন ডেকে 2রা এবং 3রা ডিসেম্বর 2024 সালে 169-এ আমাদের রেজুলেশন নিয়ে কেন্দ্রীয় সরকারকে পশ্চিমবঙ্গ মানুষের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার মাধ্যমে দেশের কেন্দ্রীয় সরকারকে আমরা বলেছিলাম যে এই অকাপ বিল তুমি যেটা পার্লামেন্টে পেশ করেছো সেটাকে প্রত্যাহার করো, এটা মুসলিম ভাবাবেগে আঘাত হানবে, মুসলিম অকাপ সম্পত্তিতে এটা ব্যাঘাত ঘটবে। তো আমাদের এই আবেদন প্রথম, যেটা আপনারা বলছেন যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 2রা এবং 3রা ডিসেম্বর 2024 সালে আমরা প্রথম বিধানসভায় 169-এ রেজুলেশন নিয়েছিলাম। তারপরও জয়েন্ট পার্লামেন্ট কমিটি আমাদের তৃণমূলের দাবিতে হয়েছে। আপনারা দেখেছেন আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই যৌথ সংসদীয় কমিটিতে অকাপ এই বিলটা প্রত্যাহার করার জন্য টেবিলে আলোচনা ডিসকাশনের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে। আমাদের সংসদের কাঁচের গ্লাসে কিন্তু হাতও কেটেছে বাংলার মানুষ, দেশের মানুষ দেখেছে। তবুও জানেন যে বিজেপির যেহেতু সংখ্যাগরিষ্ঠতা এমপি রয়েছে, সেহেতু এমপির জোরে তারা বিধানসভা, লোকসভায় এবং রাজ্যসভায় পাশ করেছে। 3রা এপ্রিল এবং 4ঠা এপ্রিল ভারতবর্ষের সমস্ত বিজেপি বিরোধী শক্তি প্রতিবাদ করার পরও তাদের সংখ্যাগরিষ্ঠ জোরে
তেসরা এপ্রিল এবং 4ঠা এপ্রিল 2025 সালে এরা পার্লামেন্টে পাস করেছে, রাজ্যসভায় এবং লোকসভায়। এবং প্রথম দেখবেন যে ভারতের রাষ্ট্রপতি 24 ঘন্টা পার হতে না হতে 5 তারিখ আমাদের দেশের রাষ্ট্রপতি সেটাকে অনুমোদন দিয়েছেন। এটা আমাদের কাছে দুর্ভাগ্যের। এই প্রথম দেশের রাষ্ট্রপতি পার্লামেন্টে পাস হওয়া একটা বিলকে কোন রকম, যখন এত বিতর্ক চলছে সারা দেশব্যাপী, মুসলমানদের আবেগ নিয়ে যখন খেলা হচ্ছে বলে দাবি করা হচ্ছে, তখন দেশের প্রধানমন্ত্রী এটাকে কোন রকম ইনকোয়ারি ছাড়াই এটার উপর তারা এটাকে পাস করলেন। এবং 8ই এপ্রিল দেশে গেজেট নোটিফিকেশন হয়ে এটা আইনে পরিণত হলো। এটা দেশের মানুষ দেখেছে। এরপরেই আমরা যেটা করেছি, আমাদের পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের মাধ্যমে 8ই তারিখ আইনে পরিণত হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়েছে। আমরা 15ই আগস্ট আমাদের পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড আমরা সরাসরি যখন একটা এমপির জোরে পাস করে নিয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড আমরা সুপ্রিম কোর্টে এই মুসলমানদের ওয়াকফ এর যে একটা, তা মুসলমান বিরোধী যে ওয়াকফ অ্যাক্ট যেটা পরিণত হয়েছে, সেটার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গেছি ওয়াকফ বোর্ড। এবং 15ই সেপ্টেম্বর এই কেসটা যখন হিয়ারিং এ আসে, তখন সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট কতগুলো পয়েন্টের উপর একটা ইন্টিম ইনজাংশন জারি করে। ইন্টিম ইনজাংশন মধ্যে মূলত যেটা ছিল যে ওয়াকফ বোর্ডে অমুসলমান থাকতে পারবে, যেটা নতুন অ্যামেন্ডমেন্ট এসেছিল, সেটাকে সুপ্রিম কোর্ট বলেছে না, এটা রাখা যাবে না। যেটা নতুন অ্যামেন্ডমেন্টে এসেছিল যে মুত্তালির পরিবর্তে ডিস্ট্রিক্ট কালেক্টর সেখানে দায়িত্বভার গ্রহণ করবে, এরকম মূলত 4-5টা পয়েন্টের উপর সুপ্রিম কোর্ট ইন্টিম ইনজাংশন দেয়। এবং এতে অনেকে বলছে যে মমতা ব্যানার্জি কি করেছেন, সেই বন্ধুদের উদ্দেশ্যে বলি যে ভারতবর্ষের মুসলিম সংগঠনগুলো যেমন গেছিলেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিলেন। এবং সাময়িকই কিছুটা হলেও স্বস্তি আমরা পেয়েছিলাম। কিন্তু মূল কেসটা এখনো বিবেচনাধীন রয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু, যিনি মাইনরিটি মন্ত্রী, উনি একটা নোটিফিকেশন জারি করে বললেন যে মুসলমানদের যত ওয়াকফ প্রপার্টি আছে, মোত্তালিরা সরাসরি উম্মিদ পোর্টালের মাধ্যমে এটাকে নথিভুক্ত করতে হবে। এবং এই জায়গাটা যখন হলো, বিরোধীরা বলছে মমতা ব্যানার্জি কি করলো। বন্ধুরা শুনে রাখুন, উম্মিদ পোর্টালের আগেই আমাদের WAMCI বলে একটা পোর্টাল আছে কেন্দ্রীয় সরকারের। 1995 সালে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন হয়, তারপরে এই WAMCI পোর্টালের মাধ্যমে সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ নয়, মুসলমানদের যত ওয়াকফ স্টেট আছে, ইতিপূর্বেই আমাদের সরকার আসার আগেই সমস্ত ওয়াকফ স্টেটের বিবরণ কেন্দ্রীয় সরকারের কাছে নথিভুক্ত আছে সেই পোর্টালের মাধ্যমে। উম্মিদ পোর্টালের ব্যতিক্রম হলো, তখন সেটা ওয়াকফ বোর্ডের মাধ্যমে নথিভুক্ত হয়েছিল। উম্মিদ পোর্টাল বলছে এটা সরাসরি মুত্তালিরা করবে। এখানেও আমাদের আপত্তি ছিল যে না, যেখানে তোমার কাছে সমস্ত তথ্য আছে, মুত্তালিরা কেন তোমার কাছে এই উম্মিদ পোর্টালে তাদের তথ্য দিবে? এটাকে অযথা হয়রানি করা হচ্ছে। এই ব্যাপারেও আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। সুপ্রিম কোর্টকে বলেছিলাম যে না, উম্মিদ পোর্টাল করা যাবে না, বন্ধ করতে হবে। উম্মিদ পোর্টালের হিয়ারিং এ সুপ্রিম কোর্ট আমাদের কথা মান্যতা দেয়নি। এবং যেহেতু কেন্দ্রীয় সরকারের লাস্ট ডেট ছিল 5ই ডিসেম্বর 2025 উম্মিদ পোর্টাল নথিভুক্ত করার জন্য, তখন আমাদের ওয়াকফ বোর্ড মহামান্য সুপ্রিম কোর্টকে বলল যে আমাদের এখানে যেহেতু অসুবিধা নেই, যেহেতু ভারতবর্ষের সমস্ত মুসলিম সংগঠনগুলোই উম্মিদ পোর্টালের এই নথিভুক্ত করার সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছিল। ভারতবর্ষের কোনো মুসলিম ওয়াকফ, যেটা অল ইন্ডিয়া কি বলে মাইনরিটি মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ মুসলিম সংগঠনগুলো উম্মিদ পোর্টালকে স্বাগত জানিয়ে তারা কিন্তু তথ্য তা দিচ্ছিল। কিন্তু আমরা প্রথমে বলেছিলাম যে না, মুত্তালিদের পক্ষে এটা সম্ভব নয়, তুমি স্টে করো। 1 ডিসেম্বর যখন হিয়ারিং হলো, সুপ্রিম কোর্ট না, এটা দেওয়া যাবে না। তখন আমরা বললাম যে তাহলে আমরা উম্মিদ পোর্টালে তো আমাদের সময় নেই, তাহলে এন্ট্রি করার জন্য আর 6 মাস আমাদের সুযোগ দেওয়া হোক। সুপ্রিম কোর্ট বলল না, আমি তোমাদের সেই সুযোগ দিব না, কিন্তু ঘোরা পথে মানে স্টেট ট্রাইব্যুনাল, ওয়াকফ ট্রাইব্যুনাল তোমরা যাও,
ওদের স্বাধীনতা থাকবে, তারা ইচ্ছা করলে তোমাদের 6 মাসের জন্য সেটা করতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড সঙ্গে সঙ্গে আমরা মানে ওয়াকফ ট্রাইব্যুনালে গেলাম। ওয়াকফ ট্রাইব্যুনালে 18ই ডিসেম্বর, 22শে ডিসেম্বর এবং 23শে ডিসেম্বর 3 দিন ধরে মানে পুঙ্খানুপুঙ্খ হিয়ারিং হয়েছে। এবং গতকাল 24 তারিখ ওয়াকফ ট্রাইব্যুনাল, ওয়েস্ট বেঙ্গল ওয়াকফ ট্রাইব্যুনাল, তারা আমাদের যে ওয়াকফ বোর্ড, আমরা সমস্ত মোত্তালির হয়ে, যাতে ইন্ডিভিজুয়াল কোনো মোত্তালিকে তারাকে ওয়াকফ ট্রাইব্যুনালে যেতে না হয়। আমরা বাংলার সমস্ত 82, আমাদের 8,000 ওয়াকফ স্টেট আছে, 82,000 সম্পত্তি আছে, সবারই পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল ওয়াকফ বোর্ড আমরা ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়েছিলাম। গতকাল মহামান্য ওয়াকফ ট্রাইব্যুনাল আমাদের হিয়ারিং এ সন্তুষ্ট হয়েছে এবং বলে দিয়েছে যে তোমাদের 6 মাসের জন্য তোমাদের উম্মিদ পোর্টালে যে আছে, তোমাদের 6 মাসের জন্য তোমাদের এটাকে এক্সটেন্ড করা হতো, আরো 6 মাস আমরা সময় পাবো এই উম্মিদ পোর্টালে আমরা এগুলো করতে। লাস্ট ডেট আগামী 24/6/2026 পর্যন্ত। এটা আমাদের এফেক্ট দিয়েছে 24/12/2025, মানে গতকাল থেকে আগামী 24/6/2026 পর্যন্ত উম্মিদ পোর্টালে আমাদের নামগুলো সকলে নথিভুক্ত করতে পারবেন। এবং আমাদের ওয়াকফ বোর্ড এবং আমাদের মাইনরিটি ডিপার্টমেন্ট এবং জেলা জেলায় যে ডোমা আছে, আমরা প্রতিটি জায়গাতে সরকারের পক্ষ থেকে যে সমস্ত মোত্তালিগুলো আছে, ওয়াকফ স্টেট আছে, আমরা সব রকমই সহায়তা করছি। সেহেতু নিন্দীয় করে যেটা বলেছে মমতা ব্যানার্জি, কথা দিলে কথা রাখে। মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে বলেছেন যে ওয়াকফ নিয়ে আপনাদের ভাবতে হবে না, আমার সরকার আপনাদের পাশে আছে, সাথে আছে, যা করার আমরা করব। ওয়াকফ সম্পত্তি বিজেপি চক্রান্ত করছে, এই চক্রান্ত তাদের সফল হতে দেব না। তো আপনাদের মাধ্যমে আমি বাংলার প্রতিটি মানুষকে জানাতে চাই যে আমাদের ওয়াকফ ট্রাইব্যুনাল আমাদের ইন্টিম অর্ডারকে আমরা যেটা বললাম এই 24 তারিখ থেকে এক্সটেনশন করে, যেটাকে দিয়েছে লাস্ট বললাম কথা আপনাদের 24/6/2026, আপনারা আমাদের জেলার প্রতিটি হেডকোয়ার্টারে, ডোমা অফিসে, মাইনরিটি ডিপার্টমেন্ট, ওয়াকফ বোর্ডে মোত্তালিরা যেভাবে আমরা সহায়তা করছি, কোনো মুসলিম সম্পত্তি কেন্দ্রীয় বিজেপিকে আমরা দখল হতে দেব না। এটা হচ্ছে মমতা ব্যানার্জির অন পয়েন্ট টার্গেট, অন পয়েন্ট এজেন্ডা। তো আমি যখন এই মুহূর্তে আপনাদের এই কথাটা বলার জন্য ডাকছি, খুব ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে দেশের মধ্যে একটা এমন কি পরিস্থিতি চলছে যে ডবল ইঞ্জিন সরকার আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি হওয়ার কারণে, শুধু বাঙালি নয়, বাঙালি মুসলমান হওয়ার কারণে এখানকার বিজেপি আমাদের উড়িষ্যায়, আমার এই জেলায়, আমার পার্শ্ববর্তী বিধানসভার জুয়েল রানা নামক একজন যুবককে গতকাল রাত্রে সম্বলপুর জেলায় এথাপল্লী থানার মধ্যে তাকে রাত্রিবেলায় ঘিরে, যে বাড়িতে এখানকার আমার এই শ্রমিক ভাইরা যারা মানে কাজের জন্য পারদর্শী, আমাদের কনস্ট্রাকশন কাজের যারা পারদর্শীদের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল, গতকাল রাত্রে জুয়েল রানা, তার বাবার নাম জয়নাল শেখ, চক বাহাদুরপুর সুতি থানায় বাড়ি, তাকে রাত্রে পিটিয়ে হত্যা করেছে। এবং তার সাথে সাথে 4জনকে এমন মারা বেড়েছে, কারোর হাত ভেঙেছে, কারোর পা ভেঙেছে, তারা এখন হসপিটালে চিকিৎসাধীন হয়েছে। এর মধ্যে মালদাও আছে, সুতি আছে। এবং আমার বিধানসভায় গিরিয়া অঞ্চলে আশিক শেখ, তার বাপের নাম সারফুল শেখ, তার বাড়ি সোনারপুর, তারও মেরে পা ভেঙে দেওয়া হয়েছে। আমাদের কর্মীরা সকালবেলায় সেখানে চলে গেছে, সেই ভাইটিকে আমরা নিয়ে আসবো আমাদের এখানে, তাকে চিকিৎসা করার জন্য আমাদের গিরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দায়িত্ব নিয়েছে যে তার চিকিৎসার যত ভাই সহ যাবতীয় যা কিছু আমরা দলের পক্ষ থেকে আমরা করব। ওখানকার যিনি প্রধান প্রতিনিধি আছেন মিঠুন সহ অঞ্চল সভাপতি ওয়াহিদুল্লাহ, সকাল থেকে আমাদের যোগাযোগ হচ্ছে যে এই আমাদের যে আহত ভাইটি যখন আসবে আমরা হসপিটালে চিকিৎসা করব। এবং আমরা গিরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সহ আমরা সবাই, এবং এই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষকে ভাবতে বলবো যে একদিকে ওয়াকফ নিয়ে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করছে বিজেপি, চক্রান্ত লিপ্ত হয়েছে, অপরদিকে বাঙালি হটাও, বাঙালিকে নিধন করো, বাঙালি মানে হত্যা করার চক্রান্তে বিজেপি বেঁধেছে। বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী এবং বিশেষ করে মুসলমান তাদের কাছে যেন একটা আপদ হয়ে দাঁড়িয়েছে। মুসলমানকে এখান থেকে বিতাড়িত করার জন্য যখন এসআইআর করে কোনো মুসলমানকে বিতাড়িত করা গেল না, তখন তারা এইভাবে উড়িষ্যার মতো ডবল ইঞ্জিন সরকার
আমাদের এখানকার একজন ভাইকে যেভাবে পিটিয়ে খুন করেছে, ধিক্কার এবং নিন্দা জানার কোনো ভাষা নেই। আমাদের রাজ্য নেতৃত্ব এই ব্যাপারে নজর রাখছে। রাজ্য নেতৃত্ব নির্দেশ মোতাবেক আগামী দিনে আমরা এই নিয়ে আমাদের কোনো বাঙালি, বিশেষ করে কোনো মুসলমান যাতে বিজেপির হাতে চক্রান্তের শিকার না হয়, আমরা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাখবো। তার সাথে সাথে এই বিজেপির তামাক খেয়ে যে সমস্ত সংগঠনগুলো যেভাবে সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে, একটা অন্য সম্প্রদায়কে ভুল বার্তা দিয়ে বিভাজনের রাজনীতি বেঁধেছে, এই যাতে বিরত হওয়ার জন্য আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আমরা বিজেপিকে রুখে দাঁড়াই। মন্ত্রী সাহেব, এই ঘটনা প্রথম নয়। বাঙালি পরিযায়ী শ্রমিকদের উত্তরপ্রদেশ, গুজরাট, দিল্লি, এখন যেখানে বিজেপি ডবল ইঞ্জিন সরকার, সেখানে বারবার এই ঘটনা ঘটছে। বাংলার সরকার কেন সেই স্টেট গুলোতে সরকারের সঙ্গে প্রতিনিধি পাঠিয়ে একটা কড়া পদক্ষেপ নিচ্ছে? দেখুন, আমরা আমাদের সরকারের পক্ষ থেকে মানে কি বলে সিএস চিফ সেক্রেটারি সেই রাজ্যের সচিব পর্যায়ে কথা বলেছে। আমাদের সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে বারবার করা হয়েছে, আলটিমেশন দেওয়া হয়েছে, কিন্তু বিজেপি বা কেন্দ্রীয় সরকার বা ডবল ইঞ্জিন সরকারের মূল এজেন্ডা বাঙালি বিরোধী, বিশেষ করে বাঙালি এবং মুসলমানদের এটা চক্রান্তে লিপ্ত হবে। এটাই তো বাংলার মানুষকে সজাগ করার জন্য আমরা বলছি যে বিজেপিকে না হটালে কেউ এখানে বিপদে নয়, এখানে সবাই বিপদমুক্ত নয়, কেউ সকলেই বিপদে আছে। যখন এই রাজ্যে ঠিক আমরা দেখতে পেলাম ব্রিগেডে যে সমাবেশ হচ্ছিল, সেখানে এক প্যাটিস বিক্রেতাকে পেটানো হলো, কিন্তু সেই প্যাটিস বিক্রেতাকে যিনি পিটালেন তাকে নিয়ে এই রাজ্যের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা সাংবাদিক সম্মেলন করছেন। কিন্তু এই রাজ্যের যখন কোনো পরিযায়ী শ্রমিককে, বাঙালিকে ভিন রাজ্যে পেটানো হচ্ছে, সেই বিষয় নিয়ে কোনো কথা নেই, কি বলবেন? দেখুন, ওরা তো এটা বাঙালি বিরোধী, সে তো বলবে কি। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের সোনালী খাসুন বলে একটা মুসলিম সম্প্রদায়ের মেয়ে, সে দীর্ঘদিন জীবিকার তাগিদে দিল্লিতে তার পরিবার নিয়ে থাকতো। আপনার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, যেহেতু সে বাঙালি এবং জাতিতে মুসলমান, সেখানকার কেন্দ্রীয় সরকারের পুলিশ তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশে ফেলে দিয়ে এলো। সে একজন গর্ভবতী বোন, সে পেটে তার বাচ্চাকে নিয়ে সে বাংলাদেশে রাতে জঙ্গলে, খালে, বিলে কোনোভাবে সে জীবন ধারণ করে। সেখানকার কোনো মতে তার পরিবার যখন সেখান থেকে খবর পেল যে দিল্লির বিজেপি সরকার এবং কেন্দ্র সরকার আমাদের একজন বাঙালি মুসলিম পরিবারের সোনালী খাতুন বলে এক মেয়েকে দিল্লিতে কাজ করা মুসলমান হওয়ার অপরাধে তাকে বাংলাদেশ বলে, তাকে শুধু অফিসিয়ালি পাঠায়নি, তাকে গিয়ে বাংলাদেশের বর্ডারে ফেলে দিয়ে চলে এসছে এবং মৃত্যুর হাত থেকে সে ত্রাহি করছিল। সেখানে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেত্রীর নির্দেশে, আমাদের তৃণমূল কংগ্রেসের সংসদ সামিরুল ইসলামের নেতৃত্বে আমাদের নজরে যখন এসছে, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে লড়াই করেছি। লড়াই করার পর সেই বোনটিকে কিন্তু আমরা দেশের মাটিতে ফিরিয়ে আনতে পেরেছি এবং তার স্বামীও ইতিমধ্যে আমাদের আইনি লড়াই লড়ছে, যেহেতু একটা আন্তর্জাতিক একটা লড়াইয়ের ব্যাপার রয়েছে। তো বিজেপি তো কাজই এটা হচ্ছে বাঙালি বিরোধী, আর বাঙালি মুসলমান হলে তো তার কোনো ব্যাপারই নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি এবং এই যে সামনে বিধানসভা সাধারণ নির্বাচন, বিজেপি যেভাবে হুঙ্কার মারছে, এই জায়গায় বাঙালিদের এবং আমাদের বাংলা নির্বাচক মন্ডলীকে সজাগ হতে হয়। বাংলার মাটিতে আমাদের সম্প্রীতির গান বারবার গেয়েছি, কিন্তু বিজেপি এটা নষ্ট করার চেষ্টা করছে। সম্প্রতি ত্রিপুরাতে এক পরিযায়ী শ্রমিককে তার নাম জিজ্ঞাসা করে এবং এমএলএ নাম জিজ্ঞাসা করাতে আপনার নাম বলার পরে তাকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে যে ওনাকে বলা হচ্ছে এমএলএ কে ডাকতে, এবং যদি তার পরের ট্রেনের সময়ের মধ্যে বাড়ি না যায় তাকে প্রাণের মারার হুমকি দিচ্ছে সরাসরি। আমি বলি এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আমার এক সহকর্মী বন্ধু, যেটা আমাদের মুসলিম সমাজের আঘাত এনেছে। বাবরি মসজিদ 6ই ডিসেম্বর 30-32 বছর আগে ধূলিসাৎ করে দিয়েছিল। সারা ভারতের মুসলমান, সারা বিশ্বের মুসলমানেরা ভারাক্রান্ত হৃদয়ে, তাদের হৃদয় ফেটে গেছিল। তবুও যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, রায় মানতে না পারলেও আমরা সম্প্রীতির স্বার্থে, দেশের স্বার্থে আমরা ভারাক্রান্ত হৃদয়ে সেই রায় মেনে নিয়েছিলাম। আমরা কোনো আন্দোলন করিনি, প্রতিবাদ করিনি। আমরা জানি যে মুসলমানদের প্রতি অন্যায় হয়েছে, বাবরি মসজিদ ধ্বংস একটা বিজেপির চক্রান্ত ছিল। কিন্তু সেই 34 বছর 33 বছরে সেই আমাদের ক্ষোভকে একটা রাজনৈতিক স্বার্থে
এটাকে আবার নতুন ভাবে আমাদের জেলার মাটিতে আমার এক বন্ধু জাগিয়ে তুলেন। সেটা কি মসজিদ হচ্ছে, কি কি হচ্ছে, এখন অনেকে পোর্টালে প্রশ্ন করছে মসজিদ হলো, মসজিদের জায়গা কোথায়? 3 কাঠার বেশি এখনো মসজিদের জায়গা রেজিস্ট্রি হয়নি। অনেক অনেক গল্প আপনারা দেখছেন, পোর্টাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, যেটা মসজিদের নামে রাজনীতি করছেন। সেই বন্ধু সরাসরি বলেছেন যে আমি রাজনৈতিক পার্টি ঘোষণা করলাম এবং আমি রাজনীতি করব। তো এই জায়গায় দাঁড়িয়ে যেদিন বাবরি মসজিদের সূত্রপাত হয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুর্শিদাবাদের মুসলমান হলে সেখানেও আমার কাছে খবর এসে তোমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ, এখানে কেন এসছো, যাও বাবরি মসজিদ হলে। এই যে আমাদের সম্প্রীতিটাকে নতুন ভাবে খুঁচিয়ে তুলে আমাদের মধ্যে একটা বিভাজন এবং আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে, আমার বন্ধু এটা না খুঁচিয়ে এইরকম মানে নগ্ন রাজনীতি না করলে পারতেন। আমি বন্ধুকে সেই জায়গাটা সতর্ক হতে বলি। ঠিক আছে। মন্ত্রী সাহেব, আমরা যেটা দেখলাম গতকালকে প্রেসমিট করেছেন, করার সময় বললেন 2 জন ভারতীয়কে ওয়াকআপ যখন আন্দোলন হয় সেই সময় কিছু দুষ্কৃতী দুর্ঘটনা ঘটেছে এবং ওয়াকআপ আন্দোলনে আমরা 2 জন ভারতীয়কে হারিয়েছি। তো সেখানে সেই আন্দোলনে ইজাজ আহমেদ নামে 17 বছরের ছেলে যে পুলিশের গুলিতে মারা গিয়েছিল, সেটা কি ভারতীয় ছিল না? কারণ আমি যেটা বলি, না আমি একটা বলি, সবই আইনের তত্ত্বাবধানে আছে। আপনারা এইভাবে ঘুরিয়ে মানে না, আপনি উল্লেখ আমি করেছেন আমি উল্লেখ- আমি যে 2 জন ভারতীয় আমি আমি হারিয়েছে, আমি 2 জন না ভারতীয় আমি হারিয়েছে। দুজন তাহলে ইজাজ আহমেদ কি আমি ভারতীয় ছিল না ওটা আমি সংশোধন করে নিচ্ছি, আমি ওটা সংশোধন করে নিচ্ছি। ওটা বলছি দেশের মাটিতে আমি আমার দেশের কথা বলেছি, আমার দেশ তো আমার। ওয়াকআপ আন্দোলন করতে মারা গেছিল এবং সেটাও মারা গেছিল, এটা দুঃখজনক। আমরা সেখানেও মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মঞ্চ দাঁড়িয়ে সেই পরিবারটার পাশে আমরা দাঁড়িয়েছিলাম, তার পরিবারকে আমরা চাকরি আশ্বস্ত করেছিলাম এবং তার ব্যবস্থা করেছি। সরকার সবারই ক্ষেত্রে আমরা মানবিক দিক আছে, হয়তো আমরা প্রেসমিটে একটা পয়েন্ট হয়তো ছুটিয়ে, এটা কিন্তু কোনো মানে এড়িয়ে যাওয়ার ঘটনা নয়। আমরা সেদিন মঞ্চে দাঁড়িয়ে সেই পরিবারকে ডেকে তার পরিবারের হাতে আমরা যাতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সরকার মানবিক মুখ নিয়ে দাঁড়িয়েছিল। যে কোনো মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ী, সে যে সম্প্রদায় হোক না কেন, কিন্তু আমরা আলটিমেটলি ভারতীয়। আমি সেই কথাটাই বলতে চাই, 2 জন বা 1 জন আমার ব্যাপার নয়, আইন প্রক্রিয়া চলছে। সব কেসই যে একদিনে উঠবে বা সব কেস একসঙ্গে চালু হলে যে একটা কেস একই হিয়ারিং হবে আপনি দেখবেন, এটারও বিচার হবে। শুধু সময়ের হেরফের, মানে সেহেতু আইন প্রক্রিয়া তো একদিনে সব কেসই চার্জশিট হয় না, এক একটা কেসে এক একটা আয়ু থাকে, এক একটা আয়ুর গতি এক এক ধরনের থাকে, কিন্তু কেউ রেহাই পাবে না। আমাদের সরকার যারা দোষী সকলের আমরা সাজার ব্যবস্থা করব, পুলিশ সুপারিশ করবে, এই নিয়ে আতঙ্কের কোনো কারণ নাই। ওই পয়েন্টটা আমার হয়তো ছুটে গেছিল, কিন্তু এটা অন্যরকম ভাবার আমরা তার পাশেও মানবিক মুখ নিয়ে রয়েছিলাম। আমরা ওই পরিবারকে দিতে চাইলাম, তারা রাজনীতি করার কারণে তারা নেয়নি, কিন্তু আমরা এখানে রাজনীতিকরণে বিশ্বাসী নই, আমরা সকলের সাথে আছি এবং যারা অন্যায়কারী দুষ্কৃতিকারী কেউ রেহাই পাবে না, সকলেরই সাজা হবে। সাধারণ মানুষ জানতে চাইছে যে বিরোধী দলনেতা একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, কিন্তু যখন সাধারণ মানুষ কোন রকম একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করছে, সেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে একের পর এক নোটিশ পাঠানো হচ্ছে, কিন্তু বিরোধী দলনেতা যখন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে রাজ্য পুলিশ কোন রকম ব্যবস্থা। বিরোধী দলনেতা দেশের মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর চক্রান্ত করছে, ও চাইছে যে আমি এত কথা বলবো পুলিশে করবে, দেশে দাঙ্গা বাঁধবে। আমরা দাঙ্গা হতে চাই না। বিরোধী দলনেতাকে হাইলাইট করতে গেলে কে সোচ্চর বিরুদ্ধে সময় কথা বলে, মানে আমরা রাজনৈতিক ভাবে কতটা ট্র্যাজেডি থাকে যে কোন কেসে কিভাবে পদক্ষেপ করতে হয়, আমরা সব জায়গায় সজাগ আছি, অ্যালার্ট আছি। আমরা কেউ মানে সাম্প্রদায়িক মূলক বক্তব্য রাখবে, ছাড়াই পাবে, এটা পাওয়ার কোনো কারণ নাই। কতগুলো স্টেপ কিছু কিছু ক্ষেত্রে রাজনীতি এক পা আগাতে হয়, এক পা পেছনে, এটা রাজনৈতিক ট্যাগি। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যারা হত্যা করেছিল সেই হত্যাকারীদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জঙ্গিপুর আদালত, কিন্তু সেই রায়কে মেনে নিতে নারাজ এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তার পাশাপাশি প্রশ্ন উঠছে সুধীর সাজুরমুড়ের ইজাজ আহমেদ, 21 বছর বয়স, তার ছোট একটি ফুটে কন্যা সন্তান রয়েছে। তো ইজাজ আহমেদকে নিয়ে কেন কোনো কথা বলছে না বিরোধী দলনেতারা, কি বলবেন? আপনি বিরোধী দলনেতাকে জিজ্ঞেস করুন না কেন, ওনারা তো মুসলমান বিরোধী। ইজাজ আহমেদের যেহেতু জন্মগতভাবে মুসলমান, বিজেপি তো মনে করে মুসলমান নাকি মানে মুসলমান দেশ বিরোধী, এটা বিজেপি, এবং বিজেপি নিজেও জানে না দেশ স্বাধীনতার ক্ষেত্রে মুসলমানদের অবদান কারি থেকে কোনো অংশে কম ছিল না। এবং আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিজেপির দেশ স্বাধীনতার ক্ষেত্রে কোনো অবদান ছিল না। যারা দেশদ্রোহী তারা আবার দেশভক্তির গান গায়, এটা আমাদের দুর্ভাগ্য, আর কি বলবো। ঠিক আছে।